হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। সবাই না তোমার মতো গাধারা ভুল বুঝবে। তুমি কি করে সুইটির সাথে ছবিগুলো বিশ্বাস করলে? আমাকে চিনলে? এডিট করা ছবি দেখে বুঝতে পারো না? মাথায় কোনো বুদ্ধি নেই, আছে শুধু বাবার মতো জেদ আর রাগ। রুহি মাথা ওপর করে রিশাদের দিকে তাকিয়ে বলে, সরি, আমার কি দোষ? সব দোষ আপনার, কারণ সবাই বলে বিয়ের পর মাথার ব্রেন কমে যায়, আমারও তো তাই হয়েছে। রুহির কথায় রিশাদ হাসবে নাকি বকবে বুঝতে পারে না। সিরিয়াস সময় কি বলে, আমার দোষ কেন? কারণ বিয়ে আপনি করেছেন। ওকে, আমি করেছি, তুই করিসনি। তোর বাপের মতো জোর করে বিয়ে করেছে, তাহলে আসলি কেন? চলে গেছিলে থাকতে, আবার পছন্দের মতো ওই সাদীপকে বিয়ে করতে। এখনো সময় আছে, যা। রুহির চোখে টলমল করছে দেখে রিশাদ মনে মনে বলে, এইভাবে বলা ঠিক হয়নি বোধহয়। এই ভেবে বলে, এইভাবে বলা ঠিক হয়নি বোধহয়। কান্না থামাও, আর সরি, এইভাবে বলা ঠিক হয়নি। রুহি কান্না থামায় আর বলে, আপনি আমায় মাফ করে দিয়েছেন। মাফ করেছি কেন তা এখন বলতে পারছি না, যখন করতে পারবো তখন বলবো মাফ করেছে। এই কথা শুনে রুহির মুখ চুপসে যায়। তার মানে মাফ করেননি? রিশাদ কিছু বলে না, সেভাবে দাঁড়িয়ে থাকে। রুহি হঠাৎ বলে, মাফ না হয় পরে করবেন, এখন একটু জড়িয়ে ধর প্লিজ। আপনাকে ভুল বোঝার তাড়না আর আফসোসের কারণে সারা রাত ঘুমোতে পারিনি আমি। আর আমার মন মস্তিষ্ক সব এলোমেলো, মনে হচ্ছে আব্বুর কথার অবাধ্য হয়ে এসেছি এই বাড়িতে, যেন নিষেধ করছে আমায় বাড়ি যেতে। রুহি রিশাদের উত্তরের অপেক্ষা না করে হুট করে জড়িয়ে ধরে। রিশাদও আলতো হাতে রুহিকে জড়িয়ে নেয়। রিশাদ মনে মনে এমন কিছু চেয়েছিল, কিন্তু শাস্তি দেওয়ার জন্য পারছিল না। রুহি নিজে বলে ভালো করলো ভেবে রিশাদ মুচকি হাসছে। রুহি চোখ বন্ধ করে আছে। প্রিয় মানুষের আলিঙ্গনে আবদ্ধ হয়ে পৃথিবীর সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কিছুক্ষণ পর রুহি বলে, দুই বাড়ির অতীতের শত্রুতার কারণ জানতে হবে, তারপর শত্রুতা শেষ করতে হবে। সে বিষয়ে আপনি কিছু জানেন? রিশাদ কোনো উত্তর দিল না। তখন রিশাদের ফোনে কল আসায় রুহিকে ছেড়ে দেয়। ওর দিকে তাকিয়ে ফোন নিয়ে রুম থেকে বাহির হয়ে যায়। রুহি মনে মনে ভাবে, হয়তো জরুরি ফোন, রুমে নেটওয়ার্ক সমস্যা, তাই ছাদে গেল। রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কি বলল শোনা গেল না। রিশাদ কল কেটে ফোনের স্ক্রিনে তাকিয়ে হেসে বলে, তাকে পেয়ে গেছে, এবার রাঘব বরের খবর পেতে সময় লাগবে না। ওদের নেক্সট প্ল্যান যাই হোক, তা সফল হওয়ার আগে আমি বোম ব্লাস্ট করব, যাকে বলে ধুমধুমার ধামাকা। রুহি তখন রিশাদের পেছন পেছন এসেছিল ছাদে। এসে রিশাদের ফোনে কথা বলা পুরোপুরি না শুনলেও শেষের কথাটুকু শুনতে পেয়েছে। তার মনের ভেতর কৌতূহল আরও বাড়ল। কি ধুমধামার ধামাকা হবে? রাঘব বোয়াল বিষয়টা কি হতে পারে? রিশাদের কথায় মনে হচ্ছিল সে যেন কোনো গোপন পরিকল্পনা করছে। রুহি জানে দুই বাড়ির শত্রুতার কারণে রিশাদ হয়তো কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে। রিশাদ ফেরার আগে রুহি রুমে ফিরে এলো, যাতে ওকে দেখতে না পায়। রুহি মনে মনে ভাবছে, এই শত্রুতা শেষ করতে গেলে আমায় সত্যি অতীতটা জানতে হবে, কিন্তু আব্বু কিছুতেই বলবেন না, আর আম্মুও নিশ্চুপ। তবে রিশাদ হয়তো কিছু জানে, ওর কাছ থেকেই জানতে হবে আমায়। রিশাদ ছাদ থেকে নেমে এলো। রুহি রুমে বসেছিল, তার মুখে চিন্তার ছাপ। দেখে রিশাদ ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু কিছু বলে না। রুহি গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কিছু জানতে চাই, সত্যি করে বলবেন? রিশাদ রুহির চোখের দিকে তাকিয়ে দেখে চোখের এই চাহনি দেখে মনে হচ্ছে কিছু জানার আকাঙ্ক্ষা, তা বুঝতে পারছে। রিশাদ গম্ভীর মুখে বলে, কি জানতে চাও বলো। রুহি ধীর স্বরে বলল, দুই বাড়ির শত্রুতার কারণটা কি জানেন আপনি? রিশাদ কিছুক্ষণ চুপ করে রুহির দিকে তাকিয়ে রইল, তারপর বলল, দুইবারের শত্রুতার কারণটা কি আপনি জানেন? জানা দরকার আছে। হ্যাঁ, খুব। কারণ এই শত্রুতাই আমাদের সব সমস্যার মূল। এই শত্রুতার কারণ কি সেটাই জানতে চাই, আর শেষ করতে চাই সব। রিশাদ দীর্ঘশ্বাস ফেলে অতঃপর বলে, তুমি শত্রুতাই শেষ করতে পারবে না, তুমি তো শুধু আমাকে শেষ করতে পারবে, কারণ আমি তোমার শত্রু। সবকিছু জানি না,
আর তোমাকে জানাতেও পারবো না। একটু অপেক্ষা করো, ঠিকই জানতে পারবে। রিশাদের কথায় রুহির মন খারাপ হয়। ভুল করেছে বলে আজ এরকম কথা শুনতে হচ্ছে। রুহি নিচে কাউকে দেখতে পায়নি, কেউ নেই। কোথায় গেছে এত কিছুর মধ্যে জানা হয়নি, তাই জিজ্ঞেস করে। বাবা মা কোথায় গেছে? তোমার বাবা মা বাসায় আছে, আর কোথায় যাবে? আমি আমার আমার বাবা মায়ের কথা বলছি না, আমি আপনার বাবা মায়ের কথা বলছি। রিশাদ একটু বাঁকা চোখে তাকিয়ে বলে, আব্বু আম্মু মামার বাসায় গেছে। আর রাফিয়া? ও গেছে, তবে ওকে ফোন করেছে, বিকেলে আসবে, আর আব্বু আম্মু থাকবে। রুহির আর কিছু বলার আগে রিশাদ ওয়াশরুমে ঢুকে পড়ল। রুহিও রুম থেকে বাহির হয়ে রান্নাঘরে রিশাদের জন্য খাবার বানাতে গেল। রুহি খাবার বানানো শেষ করে এসে দেখে রিশাদ গোসল সেরে শার্ট কোট পরে রেডি হয়েছে। রুহি সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছেন? অফিসে যাই, জানো না? ও, তা জানি, কিন্তু আমি বাড়িতে একা থাকবো। কথাটা আসতে বললেও রিশাদ শুনতে পায়। ওকে, বাসা থেকে চলে যেতে পারো, আর একা থাকতে পারবো না। তাছাড়া এখন দিনে ভূত আসবে না, আমার অফিসে কাজ আছে, যেতে হবে। আব্বুও নেই। রিশাদের কথায় রুহি বুঝতে পারছে ওকে খোঁটা দিয়ে বলেছে, আর এখনও কিছুটা রাগ অভিমান আছে। রিশাদ নিচে নামে। রুহি খাবার খেতে টেবিলে ডাকলে ও তাড়াতাড়ি করে যেতে যেতে বলে, সময় নেই, অফিসে খেয়ে নেবে। বলে বেরিয়ে যায়। রুহি দাঁড়িয়ে দেখে আর ভাবে, এসব ভুল বোঝাবুঝি না হলে আজকে সময়টা সুন্দর হতো, তাই না? অফিসে যাওয়ার আগে আমার হাতের খাবার খেত, যাওয়ার আগে কপালে চুমু এঁকে দিত। এই স্বপ্ন তো ছিল রিশাদকে নিয়ে, কিন্তু নিজের কারণেই এমন হয়েছে। চোখে হালকা পানিটুকু মুছে নেয়। রিশাদ বাহির হয়ে এসে হেসে ফেলে আর বলে, তোমার শাস্তি এগুলো, তবে বেশি দিন না, একদিনই দিব। তুমি আমি অনেক দিন কষ্ট দিয়েছ, কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমি তোমার ছাড়া বেশি সময় দূরে থাকতে পারবো না। রিশাদ বেরিয়ে যাওয়ার পর রুহি দরজা আটকে দিয়ে কিছু সময় ছাদ থেকে ঘুরে আসে। একা একা ভালো লাগছে না, তাই ছাদ থেকে ফিরে ও মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ে। কখন যে দুপুর গড়িয়ে যায় বুঝতে পারে না। কলিং বেল বাজার শব্দে রুহির ঘুম ভাঙে। তাড়াহুড়ো করে নিচে দৌড়ে নামে, দরজা খুলে দেয়। দরজার সামনে রোহানকে দেখে অবাক হয়। ভাইয়া, তুমি এই সময়? রোহান ভিতরে আসতে আসতে বলে, আমি হসপিটালে গিয়েছিলাম, আজকে দুপুরের পর কাজ ছিল না, তাই বাসায় যাচ্ছিলাম। কিন্তু পথে রিশাদ ফোন করে বলল তুই একা আসিস, তোর জন্য আমাকে আসতে বলল, তাই চলে আসলাম। ও, আমি ভেবেছিলাম রাফিয়া এসেছে, ওর কথা মানে আসার কথা ছিল তো। রাফিয়ার আসতে সন্ধ্যা হবে, আর রিশাদের কাজ একটু বেশি হয়ে গেছে, আসতে রাত হবে, তাই আমাকে আসতে হলো। বাসায় আব্বু কি কিছু বলেছে? না, কিছু বলেননি, শুধু গম্ভীর মুখে বসেছিলেন। তোর আসার একটু পর আমি তো হসপিটালে চলে আসছিলাম। রিশাদের রাগ অভিমান ভেঙেছে। ক্ষমা তো চেয়েছি, তবে মনে হচ্ছে রাগ করে আছেন। আচ্ছা শোন, এমন কিছু কর যাতে রাগ করে থাকতে না পারে। কি করব? আমার এসব বিষয়ে তেমন ধারণা নেই, তুই বরং রাফিয়াকে তাড়াতাড়ি আসতে বল, ও মেয়ে মানুষ, ওর কাছে আইডিয়া থাকতে পারে। রোহানের কথায় রুহি রাজি হয়ে যায়। আইডিয়া ওর কাছে ভালো থাকে, তাহলে ওকে ফোন করি। ওকে কর, কিন্তু আমি এসেছি এটা বলিস না। কেন? এমনি বলতে হবে কেন, আমি তো চলে যাব। রুহি রাফিয়াকে ফোন করে সবকিছু বলে। রাফিয়া কিছু প্ল্যান দেয়, আর আসার সময় যা লাগবে নিয়ে আসবে বলে ফোন কেটে দেয়। রোহান এসেছে এই কথাটা বলে না। কি প্ল্যান দিল? রুহি রোহানকে সব বলল। রোহান শুনে মনে মনে বলে, মায়াবিনী, তুমি অন্য কারো ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি শেষ করার উপায় বলে দিচ্ছ, অথচ আমার ভুলের জন্য দূরে যাচ্ছ, নাগালে পাচ্ছি না। ভাইয়া, কিছু ভাবছো? রুহির কথায় রোহান ভাবনা থেকে বেরিয়ে আসে। না, বল, আর রাফিয়া কখন আসবে? আসতে হবে বললো। ওকে, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়, মাথাটা ধরেছে। ভাইয়া, এবার বিয়েটা করে নাও, ভাবি আসলে ভালোই হবে বলো। বলে রুহি রান্নাঘরে চলে যায়। এদিকে রোহান বলে, ভাবি খুব শীঘ্রই হবে, শুধু তাকে একটু মানিয়ে নেই, আর আজকে সেটা করব। দুই ভাই বোনের গল্প, আড্ডা, আলোচনা
কি করবে না করবে এই নিয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতে চলল। গোধূলিবেলার সোনালি সূর্য পশ্চিম দিকে হেলে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে। চারিদিক অন্ধকার হয়ে আসছে। আর এখন রাফিয়া আসবে দেখে রোহান রুহিকে বলে, আমি একটু ছাদে যাচ্ছি। বলে উপরে চলে যায়। রুহি রাতের রান্না করছে, তখন কলিং বেল বাজে। রুহি গিয়ে দরজা খুলে দেয়। রাফিয়া দৌড়ে এসে রুহিকে জড়িয়ে ধরে বলে, সেই আমার ভাইয়ের কাছে এলি তো? আগেই বলেছিলাম ভাইয়াকে ভুল বুঝিস না, এখন বুঝ মজা, রাত ভাঙা। তোর প্ল্যান হলেই হবে। কি দিন আসলো নিজের ভাইয়ের রাগ ভাঙানোর জন্য আমাকে আইডিয়া দিতে হয়েছে। আমি তোর হেল্প নিচ্ছি ননদ হিসেবে না, আমার বান্ধবী হিসেবে হেল্প নিচ্ছি, বুঝেছিস? তাহলে আমার ভাইকে দোলা ভাই রাখবো নাকি? রুহি দাঁত বের করে হাসতে হাসতে বলে, ডাকতে পারলে ডাকিস, আমার কিন্তু সমস্যা নেই, আমার রান্না পড়ে যাচ্ছে। বলে রুহি দৌড় দেয়। রাফিয়া চিল্লিয়ে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর সব প্ল্যান অনুযায়ী করব। তাড়াতাড়ি আসিস, তোর ভাই 1-2 ঘন্টার মধ্যে চলে আসতে পারে। রাফিয়া নিজের রুমে যায়। খুব গরম লাগছে। রুমের এসিটা দেয়। রাস্তায় জ্যামে বসে থেকে অবস্থা শেষ। ক্লান্ত লাগছে, তাই ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। 10 মিনিট পর ফ্রেশ হয়ে বাহির হয়ে রোহানকে নিজের বেডে বসে থাকতে দেখে একটু চমকে যায়। ওয়াশরুমে দরজা খোলার শব্দে রোহানও সেদিকে তাকায়। রাফিয়া ধীর কণ্ঠে বলে, আপনি এখানে কি করছেন আর আসলেন কিভাবে? রোহান বেড থেকে উঠে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। সদ্য ভেজা ঠান্ডা হাত দুটো নিজের হাতে নেয়। অনুতপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, সরি, ভুল বোঝার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি না বুঝে কত কি বলে ফেলেছি, তখন মাথা ঠিক ছিল না। এবারে মাফ করে দাও, কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। রাফিয়া হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলে, মিস্টার রোহান চৌধুরী, আপনাকে আমি আগেই বলেছি, আমি যদি একবার মুখ ফিরিয়ে নিই তাহলে আর ফিরব না। ভালোবাসায় ভুল বোঝাবুঝি থাকবে, তাই বলে দূরে সরে যাবে, যোগাযোগ বন্ধ করে দিবে? জানো তোমায় না পেয়ে আমার অবস্থা কেমন হয়েছিল? রাফিয়া উপহাস করে বলে, দূরে চলে গেলে যোগাযোগ না করলে কেমন লাগে এবার বুঝতে পেরেছেন তো? আমিও অনেক কষ্ট পেয়েছিলাম, কান্না করেছি, নির্ঘুম রাত কাটিয়েছি। রোহান রাফিয়ার হাত ধরে চোখে চোখ রাখে। রাফিয়ার হাত ছাড়তে চাচ্ছে কিন্তু পারছে না। আমার ভালোবাসা ঠুকনো নয় যে একটা ভুল বোঝার কারণে শেষ করে দিবে, আর আমি মেনে নিব। তুমি না চাইলে তোমারই আমার হতে হবে। পারলে তোমার ভাইয়ের মতো জোর করে হলেও নিজের করে নিব। আর হাত এত মুচড়ামুচড়ি করছো কেন? যেদিন প্রথম হাত ধরেছিলাম সেদিন কি বলেছিলাম মনে নেই? সেদিন বলেছিলাম এই হাত একবার ধরেছি আর ছাড়বো না, যতদিন নিঃশ্বাস আছে ততদিন তুমি আমার পাশে থাকবে। রাফিয়া নিলুপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলার আগে নিচ থেকে রুহির ডাক আসে। রাফিয়া হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায়। রোহান একা একা রুমে রয়ে যায়। মুখে তার হাসি। এখন যেটুকু বলেছে বাকিটা পরে বলবে। আর সব ভুল বোঝাবুঝি শেষ করে মায়াবিনীর মুখে হাসি ফুটিয়ে যাবে। রোহান রুমে দাঁড়িয়ে এক মুহূর্ত রাফিয়ার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। ওর মনে হলো রাফিয়ার চোখের সেই অভিমান আর কষ্ট ওর হৃদয়কে টুকরো টুকরো করে দিচ্ছে। কিন্তু এই কষ্টগুলো মিটিয়ে তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে হবে। রাফিয়া নিচে এসে রুহির রান্না শেষ হয়নি দেখে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি করো, সময় কম। তুই গিয়ে কাজ শুরু কর, আমি আসছি। রাফিয়া একা ছাদে চলে যায়। মনের মধ্যে তার অস্থিরতা, এক বাড়িতে ভালোবাসার মানুষটা। সে ভুল বুঝতে পেরেছে, কি করব? না, উনি আমায় কষ্ট দিয়েছেন, কিন্তু যতই রাগ অভিমান করে থাকি ওনাকে ছাড়া থাকাটাও অসম্ভব। এমন শত শত প্রশ্ন তার মনে, কিন্তু এসব বাদ দিয়ে নিজের কাজে চলে যায়। রোহান নিচে নেমে এলে রুহি রান্নাঘর থেকে বেরিয়ে তাকে দেখতে পেয়ে বলল, কি হলো, এত গম্ভীর মুখ কেন? রোহান নিজের ভাবনায় আটকে থাকা গলা সরিয়ে বলল, কিছু না, একটু মাথা ধরেছে। তোর কাছে পেন কিলার আছে? রুহি চিন্তিতভাবে বলল, না, আছে মনে হয় না, কিন্তু মাথা ধরে কেন? ঠিক আছো তো? রোহান হালকা হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমাদের প্ল্যান অনুযায়ী সব করতে হবে। সময় নেই, রান্না হয়েছে তো?
ছাদে যেতে হবে কিন্তু। রুহি বুঝতে পারছে রোহানের কোনো একটা টেনশন আছে, কিন্তু সে কিছু বলল না। তাড়াহুড়ো করে রান্নাঘরে যেতে যেতে বলল, হয়ে আসছে, আর 2 মিনিট রাফিয়া গেছে, তুমি যাও, আমিও আসছি। রোহান ছাদে গিয়ে চুপচাপ বসে রাফিয়ার দিকে তাকিয়ে রইল। রাফিয়া ছাদের উপরে ছোট ঘরটা সাজানোর জন্য বেলুন ফোলাচ্ছে। মৃদু বাতাসে চারপাশের নিস্তব্ধতাকে অনুভব করতে করতে ওর মনে হলো, জীবনে আমি রাফিয়ার মতো মেয়েকে পেয়েছিলাম, কিন্তু নিজের ভুলের কারণে আজ ও এত দূরে চলে যাচ্ছে। রুহি যদি রিশাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে পারে, তাহলে কেন আমি পারবো না? এসব ভেবে রোহান উঠে রাফিয়ার পাশে বসে ওর মন গলাতে ওর সাথে বেলুন ফোলাচ্ছে, ফুল দিয়ে সাজাতে সাহায্য করছে। রাফিয়া সব কিছু দেখে যাচ্ছে, কিছু বলছে না। ফুল দিয়ে সাজানোর সময় ফুল টেপ দিয়ে আটকে দিয়ে সেটা কাটার জন্য ছুরি হাতে অন্যমনস্ক হয়ে কাটতে গিয়ে হাতে লেগে হাত কেটে যায়। রাফিয়া চিল্লিয়ে ওঠে। রোহান তখনই দেখে রাফিয়ার হাত কেটে গেছে। তাড়াহুড়ো করে হাতটা মুখে পড়ে নেয়। চোখে মুখে আহাজারি, মনে হচ্ছে ব্যথা ওর নিজের লেগেছে। আর কত কি হয়েছে তখনও রাফিয়া নিশ্চুপ হয়ে দেখছে। রোহান উপরে তাকাতে দুজনে চোখাচোখি হয়ে যায়। রুহি ছাদে আসতে আসতে বলে, হয়েছে তোদের? রুহির কণ্ঠ শুনে দুজন সরে যায়। রাফিয়া বলে, হ্যাঁ, কাজ কমপ্লিট, শুধু তোর কাজ বাকি, চল এবার। রাফিয়া রুহিকে নিয়ে রুমে যায়। সুন্দর একটা কালো রঙের জামদানি শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলে, ইস, তোকে পরি লাগছে রে, আমার ভাই দেখলে নির্ঘাত ফিদা হয়ে যাবে। রুহি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিঃশব্দে হাসতে থাকে। রাফিয়া একটু ধাক্কা দিয়ে বলে, এত লজ্জা পেতে হবে না, ভাইয়া হয়তো এসে পড়বে, তুই ছাদের রুমে গিয়ে বসে থাক, ভাইয়া আসলে পাঠিয়ে দিব। রাফিয়ার কথা মতো সব হচ্ছে। রুহি চলে যায় ছাদে। রোহান আছে কারণ রুহি একা ভয় পায়, তাই প্রাণের ভাইয়ের সাথে আছে। রিশাদ গেলে চলে আসবে। রাফিয়া নিচে অপেক্ষা করছে রিশাদের জন্য। বসে থাকতে থাকতে কলিং বেল বাজে। রাফিয়া তড়িৎ গতিতে উঠে দরজা খুলে দেয়। রিশাদ রাফিয়াকে দরজা খুলতে দেখে অবাক হয়। ও ভেবেছিল অভিমান ভাঙানোর চেষ্টায় রুহি নিজে দরজা খুলে দেবে। ক্লান্ততার জন্য ঠান্ডা পানি এনে সামনে ধরবে। রিশাদ ভিতরে আসে। আশেপাশে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে রুহিকে দেখতে পায় না। রাফিয়া জিজ্ঞেস করে, কি খুঁজো ভাইয়া, রুহিকে? রিশাদ গোমট মুখ করে বলে, না, এমনি দেখতে পাচ্ছি না তাই। ও আচ্ছা, কিন্তু রুহি তো ছাদে মন খারাপ করে বসে আছে। কেন? তোমার জন্য নাকি মন খারাপ, ও তো কিছু বলছে না, তুমি গিয়ে শোনো। রিশাদ উপরে উঠে নিজের রুমে যায়। অফিসের ব্যাগটা রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয়। রুমে রুহি আসেনি দেখে ছাদে পা বাড়ায়। সেখানে গিয়ে রোহানকে দেখতে পায়, কিন্তু পুরো ছাদে কোথাও রুহি নেই। তাই রোহানকে জিজ্ঞেস করে। তোর বোন কই? রোহান একটু মজা করে বলে, আশেপাশে খুঁজিয়া দেখো, আপনার বেগমকে অন্ধকার হতে ফিরিয়ে আনো। রোহানের মশকরা কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। ওর কাঁধে একটা ঘুষি দিয়ে বলে, তোর হেয়ালি বন্ধ করে বল কোথায়। আচ্ছা বলছি, তার আগে চোখ বন্ধ করতে হবে। আবার? রোহান এক হাত দিয়ে রিশাদের চোখ ধরে ছাদের রুমের দরজা খুলে রিশাদকে ঢুকিয়ে দিয়ে চলে আসে। রিশাদ চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে অন্ধকার রুমে মিটিমিটি মোমবাতি জ্বলছে। ঘরের ছোট্ট বেডটা ফুল আর বেলুন দিয়ে সাজানো। সব মিলিয়ে রুমটা অনেক সুন্দর লাগছে। রিশাদ পুরো রুম দেখতে দেখতে শেষে চোখ পড়ে রুমের কোণার আড়াল থেকে বেরিয়ে আসা শাড়ি পরিহিত এক অপূর্ব সুন্দরী রমণী। হ্যাঁ, এটা আর কেউ নয়, তারই প্রেয়সী, যার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। অসম্ভব সুন্দর লাগছে কালো শাড়ি পরিহিত নিজের স্ত্রীকে, যে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে, হাতে তার রঙিন মোমবাতি জ্বলছে। এতে আরও সুন্দর লাগছে। রঙিন মোমবাতির অগ্নিশিখা সৌন্দর্য বাড়িয়ে করেছে অতুলনীয়, যে সৌন্দর্য করেছে প্রিয় পুরুষের মন উথাল পাথাল। রুহি রিশাদের সামনে এসে দাঁড়ায়। রিশাদ এখনও মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। রুহির হাতে থাকা মোমবাতিটা পাশে রেখে রিশাদের চোখে চোখ রেখে বলে, এই দেখতে পাচ্ছেন জ্বলন্ত মোমবাতি?
এটার মতো আমাদের ভালোবাসা সব সময় উজ্জ্বল হয়ে আলো দিবে। আমাদের পথ ভুল হলে পথ দেখাবে। যতক্ষণ পর্যন্ত মোমবাতির মোম গলে না ফুরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আলো দিতেই থাকবে। তেমনি আমি শেষ হওয়া না পর্যন্ত আমাদের ভালোবাসা শেষ হতে দিব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনার কাছে ফেরত যেতে চাই, আপনার সান্নিধ্যে থাকতে চাই আমি আজীবন। আপনি কি আমার ভুলগুলো ক্ষমা করে নিজের কাছে আগলে নেবেন আমায়? রিশাদ চুপ করে আছে আর রুহি চাতক পাখির মতো উত্তরের অপেক্ষা করছে। অবশেষে রিশাদ নীরবতা ভেঙে হুট করে রুহিকে জড়িয়ে ধরে বলে, তুই আমার জীবন, তুই আমার মরণ। এই মোমবাতির মতো আমার ভালোবাসা সেদিন শেষ হবে যেদিন আমি শেষ হয়ে যাব। আমি তোকে তোর চেয়ে বেশি ভালোবাসি। তুই আমার ছাড়তে চাইলেও ছাড়তে দিব না, সে যতই ভুল বোঝাবুঝি হোক। তবে তুই সেদিনের কথা একটু কষ্ট পেয়েছিলাম। তারপর ভাবলাম ভুল বুঝে এসব বলেছে, এসব বড় নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। আপনি আমায় মাফ করে দিয়েছেন সত্যি? রিশাদ রুহিকে ছেড়ে দেয়। তারপর রুহির গালে হাত দিয়ে হাসি মুখে হ্যাঁ বলে রুহি খুশিতে হাসে, সাথে কান্না করে দেয়। রিশাদ মাথা নাড়িয়ে কাঁদতে না করে চোখের পানি মুছে দেয় নিজের সূক্ষ্ম ঠোঁট ছোঁয়ায় রুহির কপালে। রিশাদের ছোঁয়ায় রুহি আবারও জড়িয়ে ধরে সামনে থাকা ব্যক্তিটিকে। রিশাদ ওর মাথা উঁচু করে বলে, চেয়েছিলে আমার সান্নিধ্য, তাকে গভীরভাবে উপলব্ধি করতে তোমার অনুমতি আছে? রুহি লজ্জায় মাথা নিচু করে নেয়। রিশাদ নিঃশব্দে হাসে। অতঃপর রুহি আগলে নেয় নিজের সান্নিধ্যে, যার অর্থ দুজন একে অপরের ভালোবাসার সাগরে ভেসে যায়। ওই সময় ছাদ থেকে নেমে রোহান নিচে এসে একা বসে আছে। রাফিয়া নিজের রুমে আছে। রোহানের চোখে একটা দৃঢ় সংকল্প। সে অনেক ভেবে রাফিয়ার রুমের সামনে এসে দরজায় টোকা দিল। রাফিয়া দরজা খুলে বলল, এখন আবার কি চাই? রোহান কোনো কথা না বলে একটা ছোট বক্স তার সামনে ধরে বলল। এটা তোমার জন্য। রাফিয়া বক্সটার দিকে তাকিয়ে থেকে নিতে রাজি হয় না। বন্ধ করে দিতে চাইলো দরজা, কিন্তু রোহান তার আগে রুমে ঢুকে পড়ল। আপনি আমার রুমে ঢুকলেন কেন? আপনাকে যা বলার বলে দিয়েছি, তারপরও ব্যাহের মতো আসছেন। রোহান মুচকে হেসে বলে, ভালোবাসায় একটু একটু বেহায়া হতে হয়, নির্লজ্জ হতে হয়, নিজের ভালোবাসাকে নিজের করার জন্য লড়াই করতে হয়। ফিল্মি ডায়লগ বাদ দিয়ে চলে যান, রাত হয়েছে। বাড়ি যাবেন না? থাকতে আসিনি, যাবো তো বটেই। তবে এরপর যেদিন আসবো জামাই হয়ে আসবো আর থাকবো। এবার বক্সটা নাও, তারপর আমাকে ক্ষমা করে ভালোবাসি বলো, তারপর যাব। তোমাকে ছাড়া আমার সব কিছু আউল বাউল লাগে, কোনো কাজে মন বসে না, ভয় লাগে। তুমি যদি হারিয়ে যাও, ফিরে না আসো, তাহলে আমি শেষ হয়ে যাব। রোহানের কথায় রাফিয়া তাড়াতাড়ি বক্সটা হাতে নেয়। তারপর বক্সটা খুলে অবাক হয়। তার মধ্যে ছিল একটা সুন্দর ব্রেসলেট। ব্রেসলেটের সঙ্গে একটা ছোট কার্ডে লেখা ছিল, তুমি না থাকলে আমি অসম্পূর্ণ মায়াবিনী, আমাকে আর দূরে রেখো না। রাফিয়া কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রোহান তার চোখের দিকে তাকিয়ে বলল, আর একটা সুযোগ দাও, আর কখনো তোমায় কষ্ট দেব না। এই ভুল বোঝাবুঝির গল্প এখানে শেষ হোক, কি বলো? রাফিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হালকা হাসি দিয়ে বলল, আমার ভুল বোঝাবুঝির এই গল্পটাই শেষ করে আমাদের ভালোবাসার গল্প আবার শুরু হবে নতুন করে। আপনি কি রাজি? রোহান হাসি মুখে কাছে এসে কাঁধে হাত রেখে মাথা ঝাঁকায়। নিজের আলিঙ্গনে নেয় মায়াবিনীকে। চোখে মুখে অফুরন্ত উৎস, ভালোবাসাকে মানিয়ে নিতে পারার আনন্দ। রোহানের মন থেকে তখন একটা কথার প্রকাশ পাচ্ছিল, মায়াবিনীর আলিঙ্গনে মুছে দিতে পারে সব যন্ত্রণা। ভুল বোঝাবুঝি মিটে গেল। যখন দুইজন একে অপরকে কাছে পায় তখন অনুভূতি যেন এক অদৃশ্য বন্ধন তৈরি হয়। আলিঙ্গনের মাঝে সমস্ত ক্ষোভ, দুঃখ আর দূরত্ব মিলিয়ে যায় এবং একে অপরের মধ্যে শুধুমাত্র ভালোবাসা আর সহানুভূতির অনুকরণ শোনা যায়। এই মুহূর্তে পৃথিবীটা যেন থেমে যায় এবং শুধুমাত্র দুজনের অস্তিত্বে পৃথিবী পূর্ণ হয়। ভোরের আলো আকাশে ছড়িয়ে পড়লে নতুন দিনের সূচনা যেন একটি নতুন আশা নিয়ে আসে। সূর্য যখন ধীরে ধীরে আকাশে ওঠে আর সোনালি রোশনি পৃথিবীকে আলোকিত করে,
সকালবেলার স্নিগ্ধতা এক অদ্ভুত শান্তির অনুভূতি সৃষ্টি করে। যেমন সকালের ঠান্ডা হাওয়া মৃদু স্পর্শে গাছের পাতাগুলিকে নাচায়, আর পাখিরা আনন্দিত গানে দিনটির আগমনী বার্তা দেয়। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা থাকে, যেন প্রকৃতি নতুন দিনের জন্য প্রস্তুত। সকালের তাজা পরিবেশ এক শান্তি ও সতেজতার অনুভূতি সৃষ্টি করে, যা মানুষের মনকে আনন্দিত করে। সকাল 6টার দিকে রুহির ঘুম ভাঙে। বুঝতে পারে ওকে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে মাথা ঘোরাতেই স্বামী নামক প্রিয় মানুষটার স্নিগ্ধ মুখখানা দেখতে পায়। মনে মনে আওড়ায়, কি সুন্দর! আপনি এত সুন্দর কেন হয়েছেন বলেন তো? রিশাদ হুট করে চোখ খুলে রুহির প্রশ্নের উত্তর দেয়, কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই তোমার আমাকে বেশি সুন্দর লাগে। ভালোবাসে মানুষ কালো হোক না সুন্দর, তাই শুধু চামড়ার সৌন্দর্য দিয়ে হয় না, মনের চোখ দিয়ে দেখলে সবার তার প্রিয় মানুষ সুন্দর লাগে। যেমন তোমাকে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হয়। রুহি মুগ্ধ হয়ে রিশাদের কথা শুনছিল, সাথে লজ্জা পেল। হয়তো ঠিকই বলেছেন। ভালোবাসার মানুষের কাছে সুন্দরের ডেফিনেশন এইরকম। রোহান রাতে বাসায় চলে গেছে। রাফিয়া কালকের কথা ভেবে মনে মনে হাসছে। তখনই রুহি ওর রুমে এসে জিজ্ঞেস করে, কি রে, একা একা হাসছিস কেন? রাফিয়া তাড়াতাড়ি হাসি বন্ধ করে বলে, কই কই হাসছি না তো, এমনি আর কি। রাফিয়ার তোতলানো কথা শুনে রুহি ভ্রু কুঁচকে তাকায়। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে রাফিয়া বলে, তোর আর ভাইয়ের মান অভিমান শেষ তো, এবার আমাকে ফুপি হওয়ার ব্যবস্থা করে দে। রাফিয়ার কথায় রুহি লজ্জায় পড়ে যায়। কয়েকটা কিল মেরে বলে, তোর ফাজলামো বের করতো, দাঁড়া, তোকে বিয়ে দিয়ে বিদায় করব। বিদায় আর কোথায় করবে, সেই তোমার বাপের বাড়ি গিয়ে পুরোটা না বলে থেমে যায়। বুঝতে পারে ভুল করে বলে ফেলেছে। রুহিও শুনতে পেয়েছে। কি বলি রে? কই কিছু না তো। আমি স্পষ্ট শুনলাম কিছু বললি। ভাইয়া তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। বলে রুহিকে ঠেলে বাহির করে দেয়। আসলে ডাকেনি, কথাটা এড়ানোর জন্য বলেছে। আজকে শুক্রবার হওয়ায় রিশাদের অফিস নেই। সে রুমে ফোনে কথা বলছে। রুহি পেছন থেকে গিয়ে শুনতে পায়, সুইটের খবর দিন, ওকে কালকে অফিসে আসতে বলবেন। অপর পাশের লোক কি বলল তা শোনা গেল না। রিশাদ কথা শেষ করে পেছন ফিরে রুহিকে দেখে মুচকি হেসে বলে, কালকে শাড়িতে তোমাকে অপূর্ব লাগছিল। প্রতিদিন শাড়ি পরলে মন্দ হবে না। একদিন শাড়ি সামলাতে আমি হিমশিম খাই, আর মহারাজা বলেন প্রতিদিন পরবো। আমার কি মরার শখ জাগছে নাকি? রিশাদ একটু ভাব নিয়ে বলে, হে প্রিয়সী, তুমি কেন মরিবে? মরণ আসলে আসুক, তবুও তুমি থাকো বাঁচিয়া। তবে হারানোর অনল যন্ত্রণা পাবো না আমি সহিতে। ফিল্মি ডায়লগ শেষ হলে নিচে আসেন, আর বাবা মায়ের তো সকালে আসার কথা। ফোন দিয়ে শোনেন তো কখন আসবে। রিশাদ রুহিকে কাছে টেনে নেয়। অনেকটা নিকটে গিয়ে নাক বরাবর নাক এবং চোখের দিকে তাকিয়ে বলতে থাকে, রিশাদ মির্জা ফিল্মি ডায়লগ দেয় না, সে নিজে ভালোবাসে, আর সেটাই বলে। ফিল্মে তো মানুষ অভিনয় করে, আর আমি তোমায় ভালোবাসি, যার সীমা পৃথিবীর আকারের চেয়ে বেশি। রুহির শ্বাসরুদ্ধকর অবস্থা দেখে রিশাদ সরে এসে বলে, কালকে এত কাছে থেকে তার ভালোবাসা অনুভব করার পরে এ অবস্থা কেমনে মেনে যায় বলো তো? একটু সহজ হও। কালকের কথা বলতে রুহির চোখ বন্ধ করে। মুখ লজ্জায় লাল হয়ে গেছে। তা দেখে রিশাদ জোরে হেসে ওঠে। তখনই ফোন বাজে। রিশাদ ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখতে পায়। পরিচিত কেউ হতে পারে বা দরকারি কেউ এই ভেবে ফোন ধরে, কিন্তু ফোন কলে এমন খারাপ খবর শুনতে পাবে রিশাদ কল্পনাতেও ভাবেনি। রিশাদের হাত থেকে ফোনটা পড়ে যায়। সে নিজের অবস্থান থেকে একটু সরে যায়। রুহি রিশাদের এমন অবস্থা দেখে চমকে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? রিশাদ কোনো জবাব দিতে পারছে না। ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। অতঃপর উঠে দাঁড়ায়। কান্নারত হয়ে রুহিকে বলে, আব্বু আম্মু আসার পথে অ্যাক্সিডেন্ট হয়, আর আব্বু সেখানে মারা যায়। বলে আবার কান্না করে। রুহি শুনে বিশ্বাস করতে পারছে না। সে নিজেও কাঁদতে থাকে। রিশাদ বলে, চলো হসপিটালে যেতে হবে, আম্মু গুরুতর আঘাত পেয়েছে, তাকে হসপিটালে ভর্তি করা আছে। রাফিয়াকে না বলে হসপিটালে ছোটে রুহি রিশাদ। সেখানে গিয়ে দেখতে পায় বাবার লাশ, সাদা কাপড়ে ঢাকা, আর এক রুমে আইসিইউতে চিকিৎসায় তার মা।
নিয়তি এত নিষ্ঠুর যা রিশাদ এখন বুঝছে। রশিদ মির্জার মৃত্যুর খবর পৌঁছে গেছে সব জায়গায়। মিজানুর চৌধুরী শুনতে পায়। মনে মনে তারও আফসোস, যতই শত্রু হোক এমন মৃত্যু আশা করেননি। অপরদিকে সাদিব ও তার বাবা রশিদ মির্জার মৃত্যুর খবর শুনে হেসে ওঠে। বাবা ছেলের হাতে ড্রিঙ্কস নিয়ে মাস্তি করছে আর বলছে, আব্বু, শেষ পর্যন্ত আমাদের অধিক প্ল্যান সাকসেসফুল হয়েছে। এখন শুধু ওই রিশাদ মির্জাকে শেষ করার পালা। আমাকে টেক্কা দিয়ে রুহিকে নিয়ে গেলি কিছু করতে পারলি? বেচারা রফিক মির্জা ছেলের জন্য প্রাণ হারালো। রাশেদা মির্জা হসপিটালে ভর্তি আছে, সেখানে চিকিৎসা চলছে। সকাল গড়িয়ে বিকেল হয়েছে। রফিক মির্জাকে বাসায় এনেছে দুপুরে। মানুষে ভর্তি হয়েছে মির্জা বাড়ি। বাড়ির সামনে কবর দেওয়া হলো রফিক মির্জাকে। বাবাকে হারিয়ে রাফিয়া পাগল প্রায়, কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। রুহি কান্না করছে। রিশাদ পাথরের মতো বাবার কবরের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে না। রোহান আর আকাশ ওর কাছে আসে, কাঁধে হাত দিয়ে রোহান বলে, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। এর সান্ত্বনা হয় না। বাবা কি জিনিস সেটা না থাকলে বোঝা যায় বাবা ছাড়া জীবন কেমন, তারাই বুঝতে পারে যাদের বাবা নেই। আকাশ রিশাদের সামনে দাঁড়িয়ে বলে, আঙ্কেলের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে জানতে পেরেছিস? আর কার গাড়ি ছিল পুলিশ জানিয়েছে? অ্যাক্সিডেন্ট নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, কারণ নির্দেশে ট্রাক চাপা দিয়েছে। রিশাদের কথায় রোহান ও আকাশ দুজনে ওর দিকে তাকায়। রিশাদের দৃষ্টি সামনে থাকা কবরে। আকাশ বলে, তুই কিভাবে বলিস এটা পরিকল্পিতভাবে করা হয়েছে? আর করলেও কে বা এমন করবে? যে আমার শত্রু, যে আমার পরিবারের শত্রু, সে সব করেছে। তাকে ছাড়বো না। তাদের নিঃশেষ করে আমি শান্ত হব। কে সে? তাকে তুই চিনিস? কে সেটা কালকে জানতে পারবি। শুধু সকালে অপেক্ষা। একটা মানুষকে আসতে দে, প্রমাণ আমার হাতে পুরোটা আসুক, আর অতীতের সব সত্যিটা জানে। রোহান জিজ্ঞেস করে, অতীতের সাথে এই ঘটনার কি সম্পর্ক? সম্পর্ক আছে। অতীতের সাথে বর্তমানের সম্পর্ক আছে। অতীতের শত্রু বর্তমানে আছে, তাকে এবার সামনে আসতে হবে। সমস্ত কিছুর হিসাব দিতে হবে। আমার কলিজা ছিনে নিয়েছে, ওদের শেষ করব। সূর্য ডুবছে। ধরণীতে নেমে এসেছে ঘোর অন্ধকার। রাতের নিস্তব্ধ চারপাশ দূর থেকে ভেসে আসছে। কুকুরের ডাক, ঝিঝি পোকার সুর। পথে নেই কোনো মানুষ। শূন্য রাস্তায় বাতাসে উড়ে যাচ্ছে কিছু গাছের পাতা। এক অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে একটা লোককে। তার হাত মুখ বাঁধা। হাত খোলার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। মুখ দিয়ে গোঙানির শব্দ আসছে, হয়তো বলতে চাচ্ছে। আমায় কেন বেঁধে রাখা হয়েছে? আর এত ছটফট করছিস কেন? একটু স্থির হ। তোর খাতির যত্ন করার জন্য রেডি হয়ে নেই। হঠাৎ কারো কণ্ঠ শুনে চমকে তাকায়। নিজের সামনে রিশাদকে দেখে চমকে যায়। রিশাদ আকাশকে ইশারায় বাঁধন খুলতে বলে। সে কথা মতো বাঁধন খুলে দেয়। এদিকে লোকটার অবস্থা খারাপ, ভয়ে শরীর কাঁপছে। রিশাদ কিছু বলার আগে ওর পায়ে পড়ে কান্নারত অবস্থায় বলতে থাকে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। রিশাদ পাশের চেয়ারে বসে কুটিল হেসে ওঠে। তোকে কি আমি বলেছি তুই কিছু জানিস? তুই কিছু করেছিস? বলিনি তো। তোর ভয় পাচ্ছিস কেন? আর পা ধরছিস কেন? তাহলে কি কিছু করেছিস? কিছু জানিস? লোকটার ভয়ে ঘাম ছুটছে, শুষ্ক ঢোক গিলছে। দেখে রিশাদ মুখের ভঙ্গিমা চেঞ্জ করে কঠিন রূপ ধারণ করে। আচমকা দাঁড়িয়ে লাঠি নিয়ে এলোপাথারি মারতে থাকে আর মুখে বলে, এসব কে করতে বলেছে তোকে? বল, কার কথা শুনে রিশাদ মির্জা ও তার স্ত্রীকে চাপা দিয়েছিস? তোর জন্য আমার বাবাকে হারিয়ে মা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। বল, কে করতে বলেছে? যদি আমি বুঝতে পারছি, তবু তোর মুখে শুনবো। ট্রাক ড্রাইভার মারের চোটে সত্যি বলে দেয়। কার নির্দেশে এসব করেছে সেটা বলে দেয়। আর রিশাদের পা ধরে বলে, আমায় ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই। আকাশ, একে দেখ, আমি আসছি। বলে রিশাদ বাহিরে আসে। রোহানকে ফোন করে। কাজ হয়েছে, ধরতে পেরেছিস? ও পাশে কি বলে শোনা যায় না। রিশাদ আবার বলে, গুড, আমি আসছি। রাত পেরিয়ে সকাল হয়েছে। সাদিব ও তার বাবা সানোয়ার চৌধুরী একটু আগে ঘুম থেকে উঠেছে।
সামনে চায়ের কাপ রয়েছে, হাতে নিয়ে সবে মুখ দিতে যাবে তখনই কলিং বেল বাজে। কাজের মহিলা দরজা খুলে দেন। সানোয়ার চৌধুরী আর সাদিব রিশাদ ও সাথে থাকা পুলিশদের দেখে দাঁড়িয়ে যায়, সাথে ভয় পায়। মনে মনে ভাবে কেন এসেছে তারা। সাদিব ভয় পেলেও শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনারা এখানে কেন? পুলিশ অফিসার ও তার কনস্টেবলরা ভিতরে আসে। বাবা ছেলেকে ঘিরে ধরে বলে, মিস্টার সানোয়ার চৌধুরী ও সাদিব চৌধুরী, আপনাদেরকে রফিক মির্জাকে হত্যা করার দায়ে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ অফিসারের কথায় বাবা ছেলে আরও ভয় পেয়ে যায়, তবু তোতলানো কণ্ঠে বলে, কি বলছেন? আমরা কেন হত্যা করতে যাব রফিক মির্জাকে? অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আপনি শোনেননি? আর কি প্রমাণ আছে আমরা মেরেছি? এদিকে আসো। পুলিশ অফিসারের হুকুমে ট্রাক ড্রাইভার ও খোরশেদকে আনা হয়। ওদের দেখে সাদিব ও তার বাবা দুজনের ভয়ে ঘাম পড়তে থাকে। বুঝতে পারে আর কিছু করার নেই, তবুও মুখের জোরে বলে, ওরা মিথ্যা বলছে, আমরা কিছু করিনি। আর না হত্যা করছি, বলছি আমাদের ফাঁসানো চেষ্টা করছে। রিশাদকে বলে দেখো আমরা কিছু করিনি। তোদের শত্রুতা তো মিজানুর চৌধুরী হতে পারে, সে এসব করতে পারে। রিশাদ রাগে ছুটে যায় মারতে, গিয়ে সাদিবকে মারতে থাকে আর বলে, শত্রু তারা নয়, তোরা শত্রুতা বানিয়েছিস। সেই 15 বছর আগে তোর বাবা সানোয়ার চৌধুরীর বাড়ির মেয়ে মৌমিতা চৌধুরী যে মিজানুর চৌধুরীর ছোট বোন ছিল, তাকে কে মিথ্যা ভালোবাসার জালে ফেলে সম্পত্তির জন্য চুপ করে বিয়ে করেন। সানোয়ার চৌধুরী তখন মৌমিতা চৌধুরীকে তার ভাইকে জানাতে মানা করেন। তিনি ভালোবাসা মানুষের কথা অনুযায়ী কাজ করেন। মিজানুর চৌধুরীকে জানালে সে মানত না, কারণ মিজানুর চৌধুরী চাইতেন আমার ছোট চাচু রাইসুল মির্জার সঙ্গে তার বিয়ে দিয়ে সম্পর্ক আরও মজবুত করবেন। এতে সম্মত ছিলেন রশিদ মির্জা। একদিন মিজানুর চৌধুরী ও রফিক মির্জা বিয়ের দিন ঠিক করেন। বিয়েতে মৌমিতার মত জানতে চাইলে চুপ করে থাকে, হ্যাঁ না কিছু বলতে পারে না। ঘরে এসে সানোয়ারকে কল দিতে থাকে, সে কল ধরে না। এদিকে বিয়ের দিন ঘনিয়ে আসছে। বিয়ের 3 দিন আগে মৌমিতা জানতে পারে সানোয়ার বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে। তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, দৌড়ে চলে যায় সানোয়ারের কাছে। সেদিন তিনি জানিয়েছিলেন তার বাবা জোর করে বিয়ে দিয়েছেন, তার কিছু করার ছিল না। আসলে কথাটা সম্পূর্ণ মিথ্যা ছিল। তার স্ত্রীর বাবা ছিল চৌধুরীর থেকে আরও সম্পদশালী, সে দেখে বিয়ে করেন। মমিতা ফিরে আসে বাড়ি, তার অবস্থা পাগলের মতো। দেখে মিজানুর চৌধুরী জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর? কিছু বলার আগে মেঝেতে পড়ে যায় মৌমিতা। মিজানুর চৌধুরী দৌড়ে আসেন, চোখে মুখে পানি দিয়েও জ্ঞান না ফিরলে ফোন করে ডাক্তারকে আসতে বলেন। ডাক্তার আসার পর জানান মৌমিতা মা হতে চলেছে, তার গর্ভে 2 সন্তানের বাচ্চা রয়েছে। একথা শুনে মিজানুর চৌধুরী চমকে ওঠেন। পাশে ছিলেন রফিক মির্জা ও রাইসুল মির্জা। জ্ঞান ফিরে মৌমিতাকে সব জানানো হয়। তাকে জিজ্ঞেস করা হয় কার এই সন্তান। সে কিছু বলে না, শুধু চোখের পানি ফেলতে থাকে। রাগে বোনের গায়ে হাত তুললেও তিনি বলেন নাম বলতে পারবে না, এমন সিদ্ধান্তে নিবিড়। মিজানুর চৌধুরী কি করবেন বুঝতে পারে না, লোক জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। শেষে মিজানুর চৌধুরী রফিক মির্জা ও রাইসুল মির্জাকে ডাকে। রফিক মির্জার কাছে হাত ধরে অনুরোধ করে তার বোনকে বাঁচাতে, বিয়ে করতে। বাচ্চাটা তারা মানুষ করবে, অ্যাডপ্ট নিয়েছে বলে। রাইসুল রাজি হলেও রফিক মির্জা রাজি হয় না, উঠে দাঁড়িয়ে বলে, না, আমি মানব না। মির্জা বাড়ির ঐতিহ্য আছে, সেটা কিছুতে ভাঙতে পারবো না। আপনার বোনের মতো মেয়েকে মির্জা বাড়ির বউ কিছুতে করতে পারবো না বলে রফিক মির্জা নিজের ভাইকে নিয়ে বেরিয়ে আসেন। সেসব কথা মৌমিতা শুনে নিজের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে শুরু মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ির শত্রুতা। মিজানুর চৌধুরী মনে করেন তার বোনের মৃত্যুর জন্য রফিক মির্জার প্রত্যাখ্যান দায়ী। তাকে রোহান এনেছে, রিশাদ আনতে বলেছিল। মিজানুর চৌধুরী দরজার পাশে দাঁড়িয়েছিলেন। পুরনো কথা শুনে চোখের কোণে পানি আসে। সাদিবকে মারতে থাকলেই পুলিশ অফিসার ও কনস্টেবল গিয়ে রিশাদকে থামায়। ওর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। বাবাকে হারানোর ব্যথা কি তা ওর মন জানে। ইচ্ছে করছে সাদিব আর ওর বাবাকে খুন করতে পারলে আগুন নিভে যাবে।
কিন্তু পুলিশরা তা করতে দেয় না, নিয়ে যায় থানায়। মিজানুর চৌধুরী শরীর কাঁপছে, নিজের অবস্থান থেকে আরেক জায়গায় যেতে গেলে পড়ে যেতে নেয়, তবুও নিজেকে সামলে নেয়। সানোয়ারের সামনে দাঁড়ায়, ওর কলার ধরে বলে, কেন করলি এমন? তোর সম্পত্তি দরকার ছিল, সব দিতাম। তোর জন্য আমার বোনকে হারিয়েছি। আমার বোনের খুনির ছেলের সাথে কিনা আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম। সানোয়ার ঝটকা দিয়ে মিজানুর চৌধুরীকে ফেলে দেয়। পুলিশের সাথে হুড়োহুড়ি করলে তাদের নিয়ে থানায় চলে যায়। সকলে চলে যায় মির্জা বাড়িতে। মিজানুর চৌধুরী যায় বাড়ির পাশে রফিক মির্জার কবরের কাছে, গিয়ে মোনাজাত করে তারপর একা একা বলে, তোকে ভুল বুঝে থাকলাম, কত বছর ক্ষমা চাওয়ার সুযোগটাও পেলাম না। সেদিন তোর জায়গায় আমি থাকলে হয়তো সন্তান সম্ভাবনা মেয়েকে নিজের ভাইয়ের বউ করতাম না, কিন্তু আমি বুঝিনি বোনের মৃত্যুতে তোকে দোষী ভেবে শেষ দেখাটা দেখতেও আসিনি। পারলে ক্ষমা করে দিস। মিজানুর চৌধুরীর চোখে পানি। রোহানকে আসতে দেখে সেটুকু মুছে নেয়। তারপর মির্জা বাড়ির ভেতরে যায়। কতদিন পর পা রাখলো এই বাড়িতে। চারপাশে তাকিয়ে দেখে আগে আসলে এখানে বসে রফিক মির্জার সাথে কত গল্প করত, সেসব সামনে ভেসে উঠছে। কিন্তু আজ সে নেই, সব স্মৃতি। মির্জা বাড়িতে বসে আছে মিজানুর চৌধুরী, পাশে রোহান ও পাশে রিশাদ আর রুহি দাঁড়িয়ে। রাফিয়া হসপিটালে গেছে, সাথে আকাশও আছে। মিজানুর চৌধুরী উঠে রিশাদের কাছে যায়, হাত জোর করে বলে, আমায় ক্ষমা করে দিও বাবা। তোমাকে অনেক কিছু বলেছি, কত বকা দিয়েছি, বেয়াদব ছেলে বলে আখ্যায়িত করেছি। এজন্য আমার নিজের খারাপ লাগছে। তোমার বাবার কাছে ক্ষমা চাইতে পারিনি। রিশাদ মিজানুর চৌধুরীর হাত ধরে বলে, না না আঙ্কেল, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এখানে কারো দোষ নাই, সবই ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। মিজানুর চৌধুরী রিশাদকে জড়িয়ে ধরে মাথায় হাত রাখে। তারপর পাশে তাকিয়ে নিজের মেয়েকে কাছে টেনে নেয়। রুহি কান্না করে দেয়। তুই ঠিকই বলেছিলি, আমি শুনিনি। আজ বুঝতে পারছি তোর কথা ঠিক। রিশাদের মতো ছেলে আর কোথাও পেতাম না। বলে রুহির হাত রিশাদের হাতে তুলে দেয়। তারপর বলে, এই যে নিজের হাতে মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, কখনো হাত ছাড়িও না। যদিও আমার বিশ্বাস আছে আজ তৈরি হয়েছে, তুমি কখনো আমার মেয়েকে ছাড়বে না। 2 মাস পর আজ মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ি সেজেছে নতুন রূপে। পুরো বাড়ি আলোয় আলোময়। এত সাজের কারণ রোহান আর রাফিয়ার বিয়ে। আর চারিদিকে মানুষের ছড়াছড়ি, বিয়ে বলে কথা। সেদিনের পর রাশেদা মির্জা সুস্থ হয়ে বাড়ি আসেন। প্রায় 1 মাস পর পুরোপুরি সুস্থ হয়। এসে যখন শুনে নিজের স্বামী বেঁচে নেই, তখন ভীষণ ভেঙে পড়েন। রুহি, রাফিয়া আর রিশাদ ওনাকে বুঝিয়েছে। তারপর মন খারাপ করে থাকে, যা হয়েছে তা ফিরে আসবে না ভেবে সময়ের সাথে মেনে নেয়। এই তো কয়দিন আগে রিশাদ নিজে মিজানুর চৌধুরীর সাথে রোহান আর রাফিয়ার কথাটা জানান। তারপর রাশেদা মির্জার সাথে কথা বলে বিয়ে ঠিক করে। রাফিয়াকে বিয়ের জন্য সাজাচ্ছে পার্লারের মানুষ। রুহি পাশে বসে দেখছে। রাফিয়া, তোকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। আমার ভাই তোকে দেখলে হার্ট অ্যাটাক করবে। ওই যে বিভিন্ন ভিডিওতে দেখায়, বউকে দেখে জামাই চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে পড়ে যায়, ওরকম রিয়াকশন দেবে। রাফিয়া লজ্জায় রাঙা হাসি দেয়। তারপর বলে, তুই কখন সাজবি? আমার সাজ লাগবে না। সাজতে হবে। বলে পার্লারের একজনকে বলে, আপু, ওকে একটু সাজিয়ে দেন তো। রাফিয়ার সাথে রুহিকেও সাজানো হয়, তবে রুহি শাড়ির সাথে সাধারণভাবে সাজে। পিনকবল বলে রোহান আর রাফিয়ার বিয়ে সম্পন্ন হয়। এবার বিদায়ের পালা। রাফিয়া তো কান্নাকাটি করে, শেষে নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করছে। পাশে দাঁড়িয়ে আছে রুহি, আশেপাশে তাকিয়ে ভাইকে দেখতে পায় না। রাফিয়ার দৃষ্টি দেখে রুহি রিশাদকে ডেকে আনে। রাফিয়া ভাইকে পেয়ে আরও কান্না শুরু করে। আজ বাবাকে ভীষণ মিস করছে। বিদায় বেলায় বাবা নেই, এই তো কিছুদিন আগে ছিল। বাবার কাছে কত বায়না করত। সবার থেকে বিদায় নিয়ে রাফিয়াকে নিয়ে রোহান গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। রোহান ওর চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, পরে মানুষ বউ দেখতে এসে পেতনি ভেবে ভয় পাবে। রাফিয়া কান্নার মাঝে হেসে ওঠে। রোহান রাফিয়াকে হাসাতে এই কথাটা বলেছিল। সব সময় আপনার ফাজলামো করে লাগবে। রোহান এক দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকিয়ে থাকে। ওর হাত দুটো ধরে বলে, এই যে পার্মানেন্ট হাত ধরলাম, আর ছাড়বো না। আগে ভয় পেতাম হারানোর, আজ সে ভয় নেই, কারণ পবিত্র বন্ধনে জড়িয়ে নিজের কাছে নিয়েছি। মরণ ছাড়া আলাদা হব না।
রাফিয়া ও রোহান দুজনের চোখে মুখে আজ পূর্ণতার হাসি। ভালোবাসায় পূর্ণতা পাওয়া অনেক কঠিন। শত ঝড়ঝাপটা পেরিয়ে এই আনন্দের পূর্ণতা পেয়েছে দুজন ভালোবাসার মানুষ। রিশাদ এখনো গেটের সামনে দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। সবাই চলে গেছে। রুহিও ওর পাশে দাঁড়িয়েছিল। ওর ঘাড়ে হাত দিতে রিশাদ রুহির দিকে যায়। চলো আজকে রাস্তায় হাঁটতে চাই। রুহি রিশাদের ইচ্ছেটা পূরণ করতে রাজি হয়ে যায়। তারপর দুজনে বেরিয়ে পড়ে নির্জন রাস্তায়। হাতে হাত রেখে হেঁটে চলেছে দুজন রাস্তায়। মানুষ নেই তেমন একটা, তবে মাঝে মধ্যে দু একটা রিক্সা যাচ্ছে। রাতের আকাশে চাঁদ উঠেছে। অন্ধকার রাস্তায় চাঁদের আলোয় হালকা আলোকিত। রুহির মুখে চাঁদের আলো পড়ছে। সেদিকে তাকিয়ে আছে। রুহির সেদিকে খেয়াল নেই। হঠাৎ রিশাদ বলে ওঠে, তুমি কি হবে আমার জীবনের শ্রাবণধারার বৃষ্টি, যার নরম পরশে ভিজে যাবে আমার শুকনো আশা, যেখানে ব্যথার কাহিনী রঙিন ফুল হয়ে ফুটবে, আর সেই মাটিতে জন্ম নেবে জীবনের নতুন গল্প। তুমি কি আমার একলা রাতের স্নিগ্ধ চাঁদ হবে, যার আলোক রেখা পথ দেখাবে অন্ধকারের মাঝে। তোমার মিষ্টি হাসি হয়ে উঠবে আশার দীপশিখা, যেখানে হারিয়ে গিয়ে নিজেকে খুঁজে পাবো নতুন করে। তুমি কি আমার তপ্ত দুপুরের বাতাস হবে, যার নরম পরশে মুছে যাবে দিনের সমস্ত ক্লান্তি। তোমার সান্নিধ্যে খুঁজে পাবো শীতল প্রশান্তি, যেখানে শুরু হবে এক অপার আনন্দের জাগরণ। তুমি কি আমার জীবনের শেষ স্থির আশ্রয় হবে, যে কোনো সব দুঃখ শোক আর একাকিত্ব বিলীন হবে। তোমার ভালোবাসায় গড়ে তুলবে এক অমর সম্পর্ক, যে সম্পর্ক বেঁচে থাকবে শুধু তুমি আর আমি। আমি আপনার জন্য সব কিছু হতে রাজি, আর আমি তো পুরোটাই আপনার, আর আপনাতে মিশে থাকতে চাই আজীবন। দুজনে তৃপ্তির হাসি হেসে হেঁটে চলে যায় নির্জন পথে। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।